আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের। এখন আওয়ামী লীগের সামনে রাজনীতিতে প্রত্যাবর্তনের মূলত দুটি পথ খোলা রয়েছে। তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে তারা দেশ চালাতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের দাবানল জ্বলবে। তিনি যখন বলেন আওয়ামী লীগ আবার তার পজিশনে যাবে, তখন তিনি হয়তো রাতারাতি ক্ষমতায় ফেরার কথা বোঝাননি। শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন, তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবে। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতায় আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। এবার 17 বছর, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতিতে ফিরতে পারবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। কবির কাদের সিদ্দিকীর মতো বর্ষিয়ান রাজনীতিকের বক্তব্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উঠে এসেছে যে আওয়ামী লীগ কেন ফিরে আসবে। তিনি যখন বলেন আওয়ামী লীগ আবার তার পজিশনে যাবে, তখন তিনি হয়তো রাতারাতি ক্ষমতায় ফেরার কথা বোঝাননি, কিন্তু তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাটা ঠিকই অনুধাবন করেছেন। এই দেশের সবচেয়ে পুরনো, সাংগঠনিকভাবে সবচেয়ে বিস্তৃত, দক্ষ এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত একটি দলকে চিরতরে নিষিদ্ধ করে রাখা যে প্রায় অসম্ভব, সেটা তার চেয়ে ভালো খুব কম মানুষই বোঝেন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারাই বলছে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ কি আসলে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? তারা আছে, সর্বত্র আছে এবং তারা দৃশ্যমান। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ এখনো নিবিড়ভাবে টিকে আছে। বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ধীরে ধীরে কৌশলে এলাকায় ফিরছেন, অনেকে প্রকাশ্যে না হলেও গোপনে সংগঠিত হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি নিষিদ্ধ অবস্থাতেও বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে নিজেদের যোগাযোগ রাখছে এবং তারা কমিটি দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিটের নীরব অথচ দৃঢ় রাজনৈতিক উপস্থিতি প্রমাণ করে দলটি একটি আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক পুনর্গঠনের পর্যায়ে প্রবেশ করেছে। এখন আওয়ামী লীগের সামনে রাজনীতিতে প্রত্যাবর্তনের মূলত দুটি পথ খোলা রয়েছে। প্রথম পথ হচ্ছে প্রতিপক্ষের ব্যর্থতার জন্য অপেক্ষা করা। অবৈধ ইউনূস সরকারের পতনের পর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার যে ক্ষমতায় আছে তারা দেশ চালাতে চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং জনগণের মধ্যে ক্ষোভের দাবানল জ্বলবে। তখন সেই জনরোষের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরবে। এটা একটা পথ, তবে এই পথটি দীর্ঘ এবং অনেকাংশেই হয়তো ভাগ্যের উপর নির্ভরশীল। দ্বিতীয় এবং অধিকতর কার্যত পথটি হচ্ছে আরো অ্যাক্টিভ হওয়া, সক্রিয় রাজনীতিতে ফিরে আসা, যেটি আওয়ামী লীগ শুরু করেছে বলে আমি দেখতে পাচ্ছি। সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, নতুন নেতৃত্ব তৈরি, আন্তর্জাতিক মহলে জোরদার কূটনীতি এবং ডিজিটাল রাজনৈতিক উপস্থিতি শক্তিশালী করার মাধ্যমে সুযোগ বুঝে রাজনৈতিকভাবে দৃশ্যমান হয়ে যাওয়া, যেটা আমরা দেখতে পাচ্ছি। বাস্তবে আওয়ামী লীগের জন্য এই দ্বিতীয় পথটি যে বেশি কার্যকর, সেটা আওয়ামী লীগের প্রধান নেতৃত্ব বোঝেন, মনে করেন এবং তিনি সেটা নির্দেশনা দিয়েছেন বলে শোনা গেছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আওয়ামী লীগকে ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হয়তো দলটি নিজে রাখছে না, বরং তাদের প্রতিপক্ষ বিএনপি, জামায়াত, এনসিপি সহ বাকি যারা, তারাই সেই ক্ষেত্রটি প্রস্তুত করে দিচ্ছে। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে বলেছেন যে যা শুরু করেছেন আপনাদের কারণে আওয়ামী লীগ ফিরবে। এই বক্তব্য প্রমাণ করছে যে তথাকথিত গণ অভ্যুত্থানের সুবিধাভোগীরাও এখন শিবিরের আগ্রাসী রূপ দেখে ভীত। শিবির এবং তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো এখন এমন এক অসহিষ্ণু এবং আধিপত্যবাদী আচরণ করছে যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করছে। সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে সরকারি চাকরিতে এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ করে তারা রাষ্ট্রযন্ত্রকে গিলে খাচ্ছে। তাদের কথায় কথায় আরেকটা গণ অভ্যুত্থান ঘটানো হবে, 16 দিনের মধ্যে সরকারের পতন ঘটানো হবে কিংবা আওয়ামী লীগের অবস্থা করা হবে বলে যে ফাঁকা আস্ফালন এবং হুমকি ধামকি তা দেশের মানুষকে রাজনৈতিকভাবে ক্লান্ত, বীতশ্রদ্ধ এবং আসলে ভীত করে তুলছে। বাংলাদেশের মানুষ এই অরাজকতা, রাজনৈতিক সহিংসতা আর চায় না, তারা চায় স্থিতিশীলতা। আর ঠিক এই শূন্যস্থানটিতেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নতুন করে তৈরি হচ্ছে।
আপাতভাবে দলটির ভেতরে যতই বিচ্ছিন্নতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা আপনারা দেখেন না কেন, তাদের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শিক ভিত্তি রয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র বা সামাজিক ন্যায় বিচারের ধারণা আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রগতিশীল মনন প্রয়োজন তা আওয়ামী লীগের নীতিতে বিদ্যমান। অন্যদিকে বিএনপি, জামায়াত, সেনাবাহিনীর যে সম্মিলিত শক্তি আজ দেশ শাসন করছে, তারা ঐতিহাসিকভাবেই ধর্মবাদী এবং পশ্চাৎপদ। ধর্মভিত্তিক আবেগ এবং নিছক অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ভারত বয়ান ছাড়া তাদের আর কোনো রাজনৈতিক পুঁজি নেই। অবৈধ ইউনূস সরকার যে চরমভাবে ব্যর্থ হয়েছিল, তার মূল কারণ ছিল সেই সরকার প্রধান নিজে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন ভিনদেশী স্বার্থ রক্ষাকারী একজন চরমভাবে অবৈধ এবং খুবই খুবই ক্ষুদ্র একজন ব্যবসায়ী, যিনি আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো পুতুল হয়ে বসেছিলেন। আমেরিকা আফগানিস্তানে $2 ট্রিলিয়ন বেশি খরচ করেও যেমন একটি আধুনিক রাষ্ট্র গড়তে পারেনি, তেমনি পশ্চিমা মদতপুষ্ট হয়েও এই ধর্মভিত্তিক উগ্রবাদী গোষ্ঠীটি বাংলাদেশে কখনোই সফল হবে না, হয়নি, হবেও না। কারণ আধুনিক রাষ্ট্র বিনির্মাণে যে মেধা লাগে, প্রাচীন চিন্তা নিয়ে চলা এই মব নির্ভর গোষ্ঠীর পক্ষে তা সম্ভব নয়। তার মানে কি? তার মানে আপনার সামনে একটি বিষয় তো খুব পরিষ্কার হয়ে যাওয়ার কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলার যে দেশি বিদেশি প্রকল্প মানে শুরু করেছিল ডক্টর ইউনূস, তারেক রহমান সেটাকে আইনি ভিত্তি দিয়েছেন, তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বরং দলটিকে যত বেশি নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, যত বেশি দমন পীড়ন চালানো হচ্ছে, যত বেশি রাজনৈতিক প্রতিশোধের আগুনে পোড়ানো হচ্ছে, ঠিক তত বেশি আওয়ামী লীগ এক অমোঘ অনুপস্থিত উপস্থিতি হিসাবে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আলাপে ফিরে আসছে। চায়ের টেবিলে, চায়ের দোকানে, চায়ের স্টলে, ক্যাম্পাসে, রাজনৈতিক আলোচনায়, টকশোতে, সর্বত্র দমন পীড়ন দিয়ে কোন আদর্শিক রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায়, ইতিহাস সেটা বলে না। বাংলাদেশে সেটা বহুবার চেষ্টা হয়েছে, ফেল করেছে। তাই বিএনপি, জামায়াত, এনসিপি যতই আস্ফালন করুক না কেন, তারা প্রতি মুহূর্তে আওয়ামী লীগের ছায়াকে ভয় পাচ্ছে। তাদের সেই তীব্র ভীতির কারণেই তারা আওয়ামী লীগকে ভুলতে পারছে না, আর জনগণকেও ভুলতে দিচ্ছে না। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি আওয়ামী লীগের প্রতি দুর্বল। আপনাদের কাছে সেই প্রশ্নটি রেখে গেলাম, আওয়ামী লীগ কি এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল? বিএনপি এমন ফাঁদে পড়েছে, এই পরিস্থিতি থেকে কিছুতেই উত্তরণ সম্ভব না। এই ফাঁদে বিএনপিকে ঘুরপাক খেতে হবে, এমনকি বিএনপি হয়তো ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ভাগ্যাকাশে কালো মেঘ, বিএনপির কপাল পুড়েছে। বিএনপির একবার চালাকি করতে যে ধরাটা খেয়েছিল, সেই ধরায় 17 বছর ভুগতে হয়েছে। এবার সেই ধরা খেতে যাচ্ছে। এবার 17 বছর না, এবার হয়তো জীবনও আর বিএনপি রাজনীতি ফিরতে পারবে না। 2006 সালে 4 সালে যে বৃত্তি আটকা পড়েছিল, সেই বৃত্তি বিএনপি আটকা পড়ছে। বিএনপি কঠিন ফাঁদে পড়েছে, আগুনে হাত দিয়েছে। কি ঘটেছে আমি দেখাবো দর্শক, আপনি আশ্চর্য হবেন যে বিএনপি কতটা ঝুঁকির মধ্যে আছে। তার আগে একটু এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে যে বিএনপি যে 17 বছর বাংলাদেশের উপর ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল। এখন বলবেন যে বিএনপি চাপিয়ে দিয়েছিল, না, ফেসিবাদ তো আওয়ামী লীগ করেছিল, কিন্তু বিএনপির ব্যর্থতার কারণে। আওয়ামী ফেসিবাদের দায় বিএনপির। প্রথম দায় হচ্ছে বিএনপির ভুলেই ফেসিবাদ এসেছে। যেমন বিএনপি KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে নানান তালবাহানা করেছে। এটা একটা ভয়াবহ না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেছে। ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারকে গলা টিপে হত্যা করেছে বিএনপি 2004 থেকে 2006। এরপরে কোটি কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল বিএনপি। এরপরে একটা পাতানো নির্বাচন প্রায় করেছিল আওয়ামী লীগ বিহীন একটা ভুমছাং, একটা নিজেদের পছন্দের ইয়াজউদ্দিনের অধীনে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে একটা নির্বাচনের দিন তারিখ সব ঠিক করেছিল। প্রচারণা শুরু হয়ে গেছিল বিএনপি জামাত, কেউ ছিল না। এই বিএনপির আকামের কারণেই তো 1-11 ঘটেছে আওয়ামী লীগের আন্দোলনের ফলে, এবং 1-11 হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এই যে সমস্ত ফেসিবাদের মূল দায়টা তো বিএনপি। বিএনপি যদি এইসব আকাম না করতো, ভোট চুরির মহা উৎসব আয়োজনের চেষ্টা না করতো, তাহলে কি বাংলাদেশে ফেসিবাদ আসতো? না, আসতো না। তাহলে 5 বছর পর পর নতুন সরকার ক্ষমতায় আসতো, একবার বিএনপি একবার আওয়ামী লীগ, একটা স্থিতিশীলতা থাকতো। এরপরে ঠিক আছে, বিএনপির ওই ভুলে আওয়ামী লীগ এসেছে। আওয়ামী লীগ আসার পরে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ টিকতে পেরেছে। যেমন 5 মে হেফাজতের কর্মসূচির সাথে যদি বিএনপির বেইমানি এবং গাদ্দারি এবং মুনাফিকি না করতো, তাহলে আওয়ামী লীগ 2013 সালের 5 মেই পড়ে যেত। আওয়ামী লীগ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারতো না। 2014 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসতো, হয়তো আবার 18 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। আওয়ামী লীগের জন্য এটা ভালো ছিল। আওয়ামী লীগ এরকম আজীবনের জন্য রাজনীতিটাকে হারিয়ে যেতে হতো না। এরপরে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন হলো। সে নির্বাচনের পর যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি বিএনপি বন্ধ করে ঘরে ফিরে না যেত, আন্দোলনটা যদি কন্টিনিউ করতো,
তাহলেও মধ্যবর্তী ইলেকশন হতো বা আওয়ামী লীগ সরকার পতন হতো, তাও করেনি। আন্দোলন মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে টাকার বিনিময়ে, ব্যাংক রক্ষার বিনিময়ে আন্দোলন বিক্রি করে মির্জা আব্বাসরা পিছু হটেছে। তারপরেই আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছে কিন্তু 13 সালের পর, 14 সালে নির্বাচনে ক্ষমতা এসে। তার আগে এরকম ফেসিস্ট হয়নি, ফেসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, কিন্তু ফেসিস্ট হয়েছে 14 সালে ক্ষমতা আসার পর। তো 14 সালে ক্ষমতা আসতে পেরেছে, টিকতে পেরেছে, পুরোটাই বিএনপির বলে। বিএনপি যদি বেইমানি না করতো, ভারতের ফাঁদে না পড়তো, তাহলে আওয়ামী লীগের পতন আগে হয়ে যেত। তো এই যে পুরো ফেসিবাদ দেখেন, আমরা আওয়ামী লীগকে গালাগালি করি, কিন্তু আসল দায়টা তো বিএনপির। এই ঐতিহাসিক দায় পর্যালোচনা আমাদেরকে করতে হবে। শুধু এটা না, বিএনপি নিয়ে আমরা আরো অনেক পর্যালোচনা করবো। বিএনপিকে 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকারীর জন্য, খুন, ধর্ষণ, গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির দায় আছে। এমনকি আওয়ামী বাকশালীদের পুনর্বাসনের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে, এই ঐতিহাসিক দায় আছে। 1971 সালে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত আকাম সবগুলো বিএনপি করেছে। বিএনপি তখন ছিল না, তখন ছিল প্রচন্ড শক্তিশালী দল মুসলিম। জামাত ইসলামী তখন ছিল অত্যন্ত দুর্বল দল, আর জামাতের লোকজন কোনো অপকর্ম করেনি। এ কারণে স্বাধীনতার পর যে মামলা হয়েছে বা যে সাজা হয়েছে, যে বিচার হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে জামাতের লোকজন কিন্তু ধরা পড়েনি। রাজাকারী শান্তি কমিটির নামে আকাম টাকাম এগুলো সব করেছে বিএনপির লোকজন 1971 সালে। কারণ মুসলিম লীগ তখন অনেক বড় দল ছিল, আর মুসলিম লীগ আকাম করেছে, আর মুসলিম লীগই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। মুসলিম লীগের পুরো সেটা বিএনপি হয়ে গেছে, যার ফলে বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার পাওয়া যায়। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। আর জামাতের কোন সাজাপ্রাপ্ত লোক, জামাতের লোকজনকে ফাঁসিয়েছে তো স্বাধীনতার প্রায় 45 বছর পর, কিন্তু স্বাধীনতার পর পর শেখ মুজিব যে গরম গরম বিচার করেছেন, কারা কোথায় আকাম করেছে, তাতে জামাতের লোকজনের নাম বন্ধ ছিল না। কারণ জামাত ছিলই একটা ছোট দল। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, এটা ঠিক। ইয়াহিয়া খান, টিক্কা খানদের সাথে বৈঠক করেছে, এটাও ঠিক। এবং পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, এটাও ঠিক। কিন্তু খুন, ধর্ষণ, লুটতারাজ, অগ্নিসংযোগ, চুরি, বাটপারি এগুলো কিছু করেনি। এগুলো করেছে সব বিএনপির লোকজন। যারা 71 সালে মুসলিম লীগ ছিল, তারাই পরবর্তীতে বিএনপি হয়ে গেছে। তো বিএনপি তো ঐতিহাসিক স্বাধীনতা বিরোধীর দায় আছে, অপকর্মের দায় আছে। সাজাপ্রাপ্ত রাজাকাররা কিভাবে বিএনপির প্রধানমন্ত্রী হয়, এই দায় বিএনপির আছে। জনগণ এই দায়ের একদিন না একদিন জবাব চাইবে। আপনি কি মনে করছেন, এগুলো গোপন করতে পারবেন? না, গোপন করতে পারবেন না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আরো অনেক দায় আছে। বিএনপির দায় পর্যালোচনা করলে শেষ হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশকে আরেকটা নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে শেখ মুজিবের শাবকরা না করেছে, ভারতের দালালেরা না করেছে। এরপরে এক পর্যায়ে এসে বাকশাল কায়েম করেছে। বাকশাল কত বড় ক্ষতিকর আপনি তো জানেন। সেই রক্ষী বাহিনী, আরো অনেক কিছু জানেন। বাংলাদেশটাকে একদম নরকে পরিণত করেছিল। একটা বিপ্লব হয়েছে 75-15 আগস্ট, সেই বাকশালীদেরকে আবার পুনর্বাসন করেছে এই জিয়াউর রহমান। তাহলে এই ঐতিহাসিক দায়, বাকশালীদের পুনর্বাসনের দায়। তখনকার জিয়াউর রহমান বাকশালীদের পুনর্বাসন না করলে আওয়ামী লীগ 2014 সালের পর তো ফেসিস্ট হতে পারতো না। আওয়ামী লীগ তো ধ্বংস হয়েছিল 75-15 আগস্ট। জিয়াউর রহমানের দায় আছে, অতএব দায় এড়াতে পারবে না। এখন এই ঐতিহাসিক দায় নিয়ে বিএনপি নতুন ফাঁদে পড়েছে। সেটা হচ্ছে 2001 সালে ক্ষমতা এসে অনেক আকাম করেছিল। যেমন 10 টাকা অস্ত্র মামলা, যে ঘটনা, ওটা সত্য কথা। চীন থেকে 10 টাকা অস্ত্র এনেছিল, এটা সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। হয়তো অনেককে ষড়যন্ত্রভাবে সেখানে জড়ানো হয়েছে বা ফাঁসানো হয়েছে, কিন্তু 10 টাকা অস্ত্র মামলা এটা তো মিথ্যা না। এবং 7 সিস্টার্সকে অশান্ত করা, উলফাকে আশ্রয় দেওয়া, পরেশ বড়ুয়ার সেই ঘটনা, এগুলো তো মিথ্যা না। এবং জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এগুলো মোটেও মিথ্যা না, সব সত্য কথা। আপনি কি 10 টাকা অস্ত্র মামলাকে অস্বীকার করতে পারবেন? উলফাকে আশ্রয় দেওয়া, 7 সিস্টার্স নিয়ে অশান্ত করার চেষ্টা, সেই এগুলো কি অস্বীকার করতে পারবেন? নেভার। ভারতের সাথে এই চালাকি করেছিল, এটা অন্যায়। প্রতিবেশী দেশ, তাদের সাথে আপনি ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে দর কষাকষি করবেন, কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাদের অখণ্ডতা নিয়ে আপনি নাড়াচাড়া দিবেন, এটা বেশি চালাকি। এটা বিএনপি করেছে। এই জন্য ভারত কোশ্চিন কালো বিএনপিকে বিশ্বাস করে না, করবে না। এখন আবার সেই বিএনপি অনেক কষ্ট করে একটু বিশ্বাস করিয়েছিল, কিন্তু আবার ভারত সে অবিশ্বাস করেছে। আর ভারত বিএনপির বাটে পড়েছিল বলে এই ফেসিবাদ অনেক কিছু হয়েছিল, এবং জামাতও বিপদে পড়েছিল বিএনপির এই ভুলের কারণে। কারণ এই 7 সিস্টার্স, উলফা, 10 টাকা কাণ্ড বিএনপি না ঘটালে জামাতও ভারতের রোশনালে এভাবে হয়তো পড়তো না, শত্রু থাকতো, কিন্তু এভাবে পড়তো না। এখন আবার সেই ভারতের চক্ষুশূল হয়েছে বিএনপি। কিভাবে? এই যে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি। এই যে বিজেপিকে সতর্ক, ভারত কি করে, এই যে কাঁটাতার দেয়, অমুক তমুক, মানে ঘটনা শুরু হয়ে গেছে। বিএনপি ক্ষমতা এসেছে আর ভারত বাংলাদেশকে নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বিএনপির কপালে বিপদ আছে, এই ভারত বিপদ ঘটাবে। অবশ্য ভারতের হাত থেকে বিএনপিকে রক্ষা করতে আমরা বিএনপির সাথে আছি এবং থাকবো, কিন্তু বিএনপির অবস্থা ভালো না। ঐতিহাসিক দায় আছে এবং ভারতের সাথে মারাত্মক শত্রুতা। তারা কাঁটাতারের বেড়া, অমুক তমুক, মানে সেই 10 টাকা অস্ত্র মামলা, উলফা কাণ্ডে যেরকম ভারত বিএনপি খারাপ সম্পর্ক হয়েছিল, ওইরকম একটা অবস্থা আমরা আবারও দেখতে পাচ্ছি। শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন, মানে কলকাতা আসছেন উনি, এখনো ডেট বা সময় এখনো ঠিক হয়নি।
আমি জানতাম না যে আমাদের রাজ্যপাল RN রবি তিনিও একটা মানে আমন্ত্রণ ওনাকে জানিয়েছিলেন। এর আগে শুভেন্দুকে ফোন করার পর শুভেন্দু একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, সে খবর তো আপনাদের আমি দিয়েছিলাম যে আপনি আমাদের এখানে কতদিন অতিথি হয়ে এসে থাকলে আমরা আপনাকে সেবা করার সুযোগ পাই, আমাদের এখানে দয়া করে আসুন কলকাতাতে। তারও আগে আমি বলেছিলাম মমতা ব্যানার্জির আমলে সেই সময়তে একবার কলকাতা তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল, যে কলকাতার কাছাকাছি কোনো একটা সেফ হাউসে তাকে রাখবে। কিন্তু মমতা ব্যানার্জির মানে আপত্তিতে সেটা হয়ে ওঠেনি। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতায় আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে, তিনি এসে প্রথমে রাজভবনেই উঠবেন। এখন বাড়িটাড়িগুলো একটা সেফ হাউস দেখা হচ্ছে, তারপর সেফ হাউস তৈরি হয়ে গেলে, ফার্নিচার ঢুকে গেলে, সিকিউরিটি রেডি হয়ে গেলে তিনি ওখানে চলে যাবেন, যে আপাতত কিছুদিন ওখানে থাকবেন, তারপরে আবার দিল্লি যাবেন। এখন তার আগে মানে দেরিটা হচ্ছে কেন, তার আগে কূটনৈতিক কিছু সমাধান আছে। আমরা মনে আছে, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বিজেপি জয়লাভ করাতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, একটা রাজ্যের ইলেকশনে জয় পেয়েছে, বিপুল ভোটে জয় পেয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কি এসে গেল? আসলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এখন বেজিংয়ে এখন শি জিনপিংকে একটু টুপি মারতে হবে, নাহলে আমেরিকার অবস্থা খুব খারাপ। ধারের বোঝা 141 ট্রিলিয়নে পৌঁছে গেছে, 41 ট্রিলিয়নে পৌঁছে গেছে, প্রতি 9 মাসে 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উনি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারেননি, ট্যারিফ বসিয়ে কিছু করতে পারেননি। উল্টে ওনার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। উল্টো দিকে ভাবুন, ভারতের সঙ্গে একটা সেকেন্ড চ্যানেলে মার্কো রুবিও এবং JD ভান্স বরাবর একটা মানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, এবং ঠিক হয়েছিল যেটা আমি আপনাদের বলেছিলাম, যে ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ করা হবে। এখন তারেক রহমানকে যে বসানো হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহমতে, তারেক রহমান সেই পথে হাঁটছেন না। তিনি আবার পাকিস্তানের পথ ধরেছেন এবং কোনো শর্ত তিনি পূরণ করেননি। পাকিস্তানের পাশাপাশি তিনি করছেন কি, চীনের সঙ্গে সম্পর্ক করছেন, যেটা একেবারে দুচক্ষের বিষ আমেরিকার কাছে। আর আমেরিকা জানে ভারতকে যদি কাছে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে ভারতের সঙ্গে সখ্যতা বাড়ানো। কারণ চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র ভারত। আর চীন এখন খুব বিপদের মধ্যে আছে, চীনের এখন বাজার দরকার। এখন ভারতের বাজারটা চীন নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভারতও লালিপাপের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে আস্তে আস্তে খুলবো, তোমার অবস্থা দেখে তারপরে খুলবো। এই যে মার্কো রুবিও এই মাসে আমাদের এখানে আসছেন, সম্ভবত মার্কো রুবিওর আসার ডেটটা ঠিক হলে তারপরে হয়তো শেখ হাসিনা কলকাতা আসবেন। কারণ মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান, এই তারেক রহমান সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে, মানে কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি, এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে 3টে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার BRI প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা মানে কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে, সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই দুপক্ষই 3 পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো, সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মির যা সহযোগিতা লাগার সেদিকে ভারত সেদিকে কাজ করছে।
প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।